সকলকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফার্মাকোলজির লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের ক্লাসে স্বাগত। তো এই ক্লাসটার শুরুতেই আমরা আসলে জানতে চাই যে এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলো আমরা আসলে কোথায় ইউজ করি। অলরেডি কিন্তু আমরা যে জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টগুলো আছে, জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট এগুলো কিন্তু পড়ে আসছি। আমরা এখানে বলছিলাম যে যদি কোনো মেজর অপারেশন হয়, মেজর অপারেশন, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টগুলো ইউজ করি। তো এই কথার সাথে কিন্তু আমরা একটু সাবসিকুয়েন্টলি বলতে পারি যে যদি কোনো মাইনর অপারেশন হয়, মাইনর অপারেশন, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলো আছে আমরা এইগুলা ইউজ করব। তো এখন কথা হচ্ছে মাইনর অপারেশন বলতে কী বোঝায়, মাইনর অপারেশনের রেঞ্জটা কতটুকু, মাইনর অপারেশনের রেঞ্জটা কি আমরা বুঝি কিনা। ঠিক আছে, সাধারণত যদি তোমার স্কিনে ছোটোখাটো যদি কোনো কাটাছিঁড়া হয় তাহলে এই কাটাছিঁড়া সেলাই করতে আমরা এই লোকাল অ্যানেস্থেশিয়া চাইলে ইউজ করতে পারি। আবার মনে করো যদি কোনো সিজারিয়ান সেকশন হয়, এই সিজারিয়ান সেকশনের জন্যও কিন্তু এই আমরা লোকাল অ্যানেস্থেশিয়া ইউজ করি। ঠিক আছে, এরকম ছোটোখাটো যে অপারেশনগুলো রয়েছে লাইক হচ্ছে তোমার সিজারিয়ান সেকশন, অ্যাপেন্ডিক্সের কোনো অপারেশন, এরকম সকল অপারেশনের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এই লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমেই কাজ করি। আর যদি মেজর হয় তাহলে আমরা এই জেনারেল অ্যানেস্থেশিয়া দিই। তো আমি যখন জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট পড়াইছিলাম আমি ওইখানে বলছিলাম যে আমাদের কিছু অবজেক্টিভ আছে, এই জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টগুলো যে আমরা দিতেছি এটার কিছু উদ্দেশ্য আছে যে এই কাজগুলো তাকে করতে হবে। আমার কী ছিল, প্রথম ছিল অ্যানালজেসিয়া, তারপর হচ্ছে হ্যামনেশিয়া, লস অফ কনসিয়াসনেস, ইনহিবিশন অফ দ্য সেন্সরিয়ান অটোনমিক রিফ্লেক্স এবং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেশন। ঠিক আছে, অর্থাৎ তার যে পেইন সেন্সেশন আছে, পেইন সেন্সেশন কমাতে হবে, ওই ঘটনার অর্থাৎ ওই সময় যে মেমোরি আছে এই মেমোরিটাকে তার লস করতে হবে এবং তার কনসিয়াসনেসও লস করতে হবে, সকল রিফ্লেক্স ইনহিবিশন করতে হবে এবং বডির অলমোস্ট সব মাসেলকে হচ্ছে রিল্যাক্স করতে হবে। ঠিক আছে, বাট আমরা যখন লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট পড়ব, এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট কিন্তু এত কিছু করবে না। আমার এতগুলা করা দরকার জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টের জন্য, কারণ এখানে মেজর একটা অপারেশন হবে ওই সময় করতে হবে। আমার মাইনর অপারেশন করতে হলে আমার কনসিয়াসনেস এটা লস করার কোনো প্রয়োজন নেই, আমার তার এই হ্যামনেশিয়া অর্থাৎ তার ওই ঘটনার মেমোরি লস এইটা নিয়েও আমার এত কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, তার সব ধরনের রিফ্লেক্স তার ইনহিবিশন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই তার অ্যানালজেসিয়াটা করতে হবে এবং ওই জায়গার আমরা যেই জায়গায় অপারেশনটা করতে চাই বা যেই জায়গাতে আমরা ইনজেকশনটা পুশ করতেছি ওই জায়গার মাসেলটা যাতে রিল্যাক্স হয়। অর্থাৎ এই লোকাল অ্যানেস্থেশিয়ার এইটার আমার হচ্ছে তোমার অবজেক্টিভ হচ্ছে প্রথমত অ্যানালজেসিয়া আর হচ্ছে স্কেলেটাল মাসেল রিল্যাক্সেশন লোকালি, নট অল। আমি যেই সাইডটায় অপারেশনটা করতে চাই, মনে করো এই সাইডটা যদি আমি করতে চাই তাহলে আমি এইখানে যদি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টটা ইউজ করি আমার উদ্দেশ্য হবে শুধুমাত্র এই সাইডটুকুরই মাসেলকে রিল্যাক্স করা, আমার ফুল বডি মাসেল রিল্যাক্সেশনের কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের অবজেক্টিভ কি, আমাদের অবজেক্টিভ কিন্তু মাত্র দুইটা, একটা হচ্ছে আমার অ্যানালজেসিয়া করতে হবে আর একটা হচ্ছে ওই জায়গা লোকালি স্কেলেটাল মাসেলকে রিল্যাক্স করতে হবে। আমার এইখানে পেশেন্টের কনসিয়াসনেস লস করা, অ্যামনেশিয়া করা, সকল রিফ্লেক্স ইনহিবিশন করা এইগুলার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট এবং লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের মধ্যে একটা বেসিক পার্থক্য বুঝতে পারছো যে আমাদের উদ্দেশ্যটা কী। ঠিক আছে, তো এই যে আমি বললাম যে আমাদের অবজেক্টিভ হচ্ছে অ্যানালজেসিয়া এবং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেশন, যদি বলে একটা সিঙ্গেল অবজেক্টিভ বলো, একটা সিঙ্গেল যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানালজেসিয়া, অর্থাৎ সে পেইন সেন্সেশন কমাবে। এখন কথা হচ্ছে এই পেইন সেন্সেশন কীভাবে কমায়। মনে করো যে এই জায়গাতে আমরা যদি ইউজ করি, আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় আমি ছোটোখাটো একটা অপারেশন করবো, এই জায়গার পেইন সেন্সেশনটা যাতে না হয়। ঠিক আছে, আমরা কি করব, তার এই যে সেন্সরি নার্ভ আছে অর্থাৎ এইখানে আমাদের যে সেন্সরি নার্ভগুলো আছে এই সেন্সরি নার্ভ দিয়ে আমার ব্রেইন পর্যন্ত যাতে সিগন্যালটা না যায় এই জিনিসটাকে আমার ইনহিবিশন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি আরও ভালোভাবে বলতে পারি যে যদি আমি এই নার্ভটাকে কোনোভাবে ইনহিবিশন করে দিতে পারি তাহলেই কিন্তু আর পেইন সেন্সেশন আমার ব্রেন পর্যন্ত যায় না। আলটিমেটলি কী হচ্ছে আমার অ্যানালজেসিয়া। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়া যে এই পেইন ট্রান্সমিশনটাকে তোমার বন্ধ করা। ঠিক আছে, এখন আমি যদি এই নার্ভটাকে একটুখানি জুম করি, যে জুম করে আমি যদি একটু বড় করে দেখতে চাই, আমরা জানি যে এই যে নার্ভগুলো পুরো একটা নার্ভ এটা কী নিয়ে গঠিত, আমার একটা প্রিসিনাপটিক নিউরন আছে আর এটা আমার পোস্ট সিনাপটিক নিউরন আছে। আমার এই যে নিউরাল ট্রান্সমিশন কী বোঝায়, নিউরাল ট্রান্সমিশন বলতে বোঝায় আমার এই প্রিসিনাপটিক নার্ভ থেকে আমার এই পোস্ট সিনাপটিক নিউরনে আমার সিগন্যালটা আসবে, এইটাই হচ্ছে আমার এই ট্রান্সমিশন। তাহলে আমরা যেহেতু এই ট্রান্সমিশনটাকে বন্ধ করতে চাই আমাদের উদ্দেশ্য হবে সিগন্যালটা যেন কোনোভাবেই প্রিসিনাপটিক নিউরন থেকে পোস্ট সিনাপটিক নিউরনে না আসে। তো এই জন্য আমরা যখন লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দিই ও কী করে, ও হচ্ছে আমার পোস্ট সিনাপটিক নিউরনে একটা তোমার হচ্ছে চ্যানেলের মতো থাকে, এটার নাম হচ্ছে সোডিয়াম চ্যানেল, এটার নাম হচ্ছে সোডিয়াম চ্যানেল। ও কী করে, ও হচ্ছে এই সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়, এটাকে ব্লক করে দেয়। তো ব্লক করলে তোমার কী হবে তোমরা নিশ্চয়ই জানো, সোডিয়ামের কনসেন্ট্রেশন অ্যালয়েস সেলের বাইরে বেশি, সেলের ভেতরে কম। তাহলে এখন যেহেতু তুমি ব্লক করে দিচ্ছ সুতরাং এই বাইরে যে সোডিয়ামটা বেশি ছিল এইটা কিন্তু এখন আর ভেতরে এন্ট্রি করতে পারবে না।
ঠিক আছে, কারণ কি, কারণ অলরেডি চ্যানেল বন্ধ করে দিছো, ফলে সোডিয়ামটা যদি না ঢুকে দ্যাটস মিন আমি বলতে পারি যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ এখন আমার ঢুকতেছে না, দ্যাটস মিন পজিটিভিটি আমার কমতেছে। আর পজিটিভ চার্জ যখন তোমার ঢুকতেছে না দ্যাটস মিন আমার ডিপোলারাইজেশন হচ্ছে না, আর ডিপোলারাইজেশন না হলেই তো আমার এই ট্রান্সমিশনটা সম্ভব না। তাহলে আমার মেকানিজমটা কি, জাস্ট কিছুই না, যে সে পোস্ট সিনাপটিক নিউরনের সোডিয়াম চ্যানেলকে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার জন্য এখন আর ভেতরে কোনো সোডিয়াম এন্ট্রি করতেছে না, কোনো পজিটিভিটি হচ্ছে না ভেতরে, আলটিমেটলি ডিপোলারাইজেশন হচ্ছে না। তো ডিপোলারাইজেশন না হওয়ার মানে কি, ডিপোলারাইজেশন না হওয়ার মানে হচ্ছে যে এখন সিগন্যালটা প্রি সিনাপটিক নিউরন থেকে পোস্ট সিনাপটিক নিউরনে যাচ্ছে না, দ্যাটস মিন এই সিগন্যালটা আমার ব্রেন পর্যন্ত যাবে না, আমার কোনো পেইন সেন্সেশন হবে না। ঠিক আছে, এইভাবেই এই কাজটা করে। আমরা যখন মেকানিজম পড়বো তখন আমরা এটা ছবি সহকারে আরও সুন্দরভাবে পড়বো। ঠিক আছে, এইখানে একটা কোয়েশ্চন করে যে এই যে লোকাল ক্যানেস্থেটিক এজেন্ট, যার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার পেইন সেন্সেশনকে কমানো, আর কোন ড্রাগস রয়েছে যে এই পেইন সেন্সেশন কমাতে পারে? আর আছে কি আমার মরফিনটাও কিন্তু আমার পেইন সেন্সেশন কমায়। তো এরপরে কোয়েশ্চনটা হয় যে দুইজনেই যেহেতু তারা পেইন সেন্সেশনকে কমাচ্ছে অর্থাৎ অ্যানালজেসিয়া করতেছে, এদের মধ্যে পার্থক্য কী, অর্থাৎ লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট এবং মরফিনের মধ্যে পার্থক্য কী? তখনকার তুমি বলবা যে ম্যাম মরফিনটা দেখা যায় পেইন পাথওয়ের সবগুলা স্টেপকে ব্লক করে দেয়, অর্থাৎ ইট ব্লক অল দ্য স্টেপ অফ পেইন পাথওয়ে। বাট লোকাল অ্যানেস্থেটিক এজেন্টটা হচ্ছে শুধুমাত্র সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়। মরফিনের ক্লাস তোমরা যারা করে আসছো বা তোমরা যারা পড়ছো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে প্রিসিনাপটিক নিউরন, আমাদের যে পোস্ট সিনাপটিক নিউরন, মরফিনটা আসলে কী করে? মরফিনটা দেখা যায় যে সে প্রিসিনাপটিক নিউরনে কাজ করে, সে পোস্ট সিনাপটিক নিউরনে কাজ করে, আবার সে কিছু এন্ডোজেনাস অপিওয়েডকেও সে রিলিজ করে। আবার এই ঘটনাটা কী ছিল? এই ঘটনাটা ছিল আমার হচ্ছে তোমার অ্যাসেন্ডিং পাথওয়েতে, আবার সে কিন্তু ডিসেন্ডিং পাথওয়েকেও স্টিমুলেট করে, অর্থাৎ সে মাল্টিপল স্টেপে কাজ করতেছে। এই জন্য আমরা বলি যে মরফিনটা কী করে, সে হচ্ছে অল দ্য স্টেপ অফ পেইন পাথওয়ে, এটাকে ব্লক করে দেয়। বাট লোকাল অ্যানেস্থেসিয়া সে শুধুমাত্র সোডিয়াম চ্যানেলকে বন্ধ করতেছে, সে এতগুলা কাজ করতেছে না। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি বুঝাই আসছি যে সোডিয়াম চ্যানেলকে বন্ধ করে সে কীভাবে অ্যানালজেসিয়া করতেছে। ওকে ফাইন, এখন আমরা যদি একটু এই লোকাল অ্যানেস্থেটিক বা লোকাল অ্যানেস্থেসিয়ার সংজ্ঞাটা একটু পড়তে চাই। ঠিক আছে, তো এখানে দেখো খুব সহজভাবে বলা আছে যে লোকাল অ্যানেস্থেটিক বলতে ওইগুলাকেই বোঝায় যারা লোকাল অ্যানেস্থেসিয়া করতে পারে। অনেকে মনে করে কি যে লোকাল অ্যানেস্থেটিক আর লোকাল অ্যানেস্থিয়া মনে হয় সেম, আসলে কিন্তু সেম না। লোকাল অ্যানেস্থিয়া হলো একটা কন্ডিশন যেই কন্ডিশনে আমরা পেশেন্টকে নিয়ে অপারেশন করব, আর এই কন্ডিশনটাকে প্রডিউস করার জন্য আমরা যে এজেন্টগুলো ইউজ করি, দিস এজেন্ট ইজ কল লোকাল অ্যানেস্থেটিক। ঠিক আছে, তো এই যে কন্ডিশনটা, যেই কন্ডিশনে আমরা নেই অর্থাৎ লোকাল অ্যানেস্থেসিয়া, এই কন্ডিশনের ফিচারটা কী, অর্থাৎ এইটার সংজ্ঞাটা কী হবে? আমি কিন্তু অলরেডি বলে আসছি যে আমাদের উদ্দেশ্য কী ছিল। আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যানালজেসিয়া করা, আর হচ্ছে আমার মাসেলকে রিল্যাক্স করা। ঠিক আছে, স্কেলেটাল মাসেলকে রিল্যাক্স করা। আমার অ্যামনেশিয়া করার কোনো প্রয়োজন নেই, আমার আনকনশিয়াসনেস করার কোনো প্রয়োজন নেই। তো এই কথাটাই দেখো সংজ্ঞাতেও বলা আছে যে লোকাল অ্যানেস্থেসিয়া ইজ এ কন্ডিশন হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই লস অফ দ্য পেইন সেন্সেশন অ্যান্ড মাসেল রিল্যাক্সেশন ইন দ্য লোকালাইজ এরিয়া। তুমি যেইখানে অপারেশন করবা, যেইখানে ইনজেকশনটা পুশ করবা, ওই জায়গারই মাসেলকে রিল্যাক্স করবে, সে আমার ফুল বডির মাসেলকে রিল্যাক্স করবে না, উইদাউট অ্যামনেশিয়া অ্যান্ড লস অফ কনসিয়াসনেস। অর্থাৎ এই দুইটা তার হচ্ছে নর্মালি থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা লোকাল অ্যানেস্থেটিক এবং লোকাল অ্যানেস্থেসিয়ার মধ্যে একটা পার্থক্য বুঝতে পারছো। এরপরে আমরা যদি একটু ক্রাইটেরিয়াতে চলে আসি যে আমাদের এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলো যেগুলো আছে এইগুলার ক্রাইটেরিয়া কি। তো প্রথমেই এখানে দেখো বলা আছে দি অনসেট অফ অ্যাকশন শুড বি কুইক। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া বলো অথবা তুমি জেনারেল অ্যানেস্থেসিয়া বলো, সবার জন্যই কিন্তু সেম। ঠিক আছে, অর্থাৎ অবশ্যই তোমার অনসেট অফ অ্যাকশন কুইক হতে হবে, কারণ এটা যদি অনসেট অফ অ্যাকশন কুইক না হয় ফলে তোমার কী হবে? তুমি একটা পেশেন্টকে অপারেশন করতে চাও, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছো, ইনজেকশন দেওয়ার পরে বা লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলো দেওয়ার পরে যদি তার এই লোকাল অ্যানেস্থেসিয়া বা জেনারেল অ্যানেস্থেসিয়া স্টেপটা আসতে 10 মিনিট বা 15 মিনিট সময় যদি প্রয়োজন হয়, ফলে তোমার কী হবে? তোমার কিন্তু 10 মিনিট 15 মিনিট ওই জায়গাতে স্টে করতে হবে, বসে থাকতে হবে, আসার পরে তোমাকে করতে হবে। তো এইগুলো একটা ঝামেলার বিষয় নেই, জন্য অবশ্যই এটার আমার অনসেট অফ অ্যাকশন কুইকলি হতে হবে, যে এটা মাত্র 10 থেকে 15 সেকেন্ডের ভেতরে কাজ করে, আমরা সাথে সাথে অপারেশন শুরু করে দিতে পারি। এবং ইউজুয়ালি তুমি মনে রাখো সকল লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট যেগুলো আছে এটা ডিউরেশন অফ অ্যাকশন ইউজুয়ালি শর্ট। ঠিক আছে, বাট এতটা শর্ট হওয়া যাবে না যে আমার যে সার্জিক্যাল প্রসিডিউর আছে আমি এই প্রসিডিউরই কমপ্লিট করতে পারি না, অর্থাৎ অন্তত এরকম ডিউরেশনের হতে হবে যেটা সাফিসিয়েন্ট টু অ্যালাউ টাইম ফর দ্য সার্জিক্যাল প্রসিডিউর, আমি প্রসিডিউরটা করতে পারি। তো এখন কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে কী জন্য আমার লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের ডিউরেশন অফ অ্যাকশন শর্ট, এইটার উত্তর আমি দিব।
আমরা ক্লাসের একটা পর্যায়ে গিয়ে এইটার উত্তরটা দিব। তুমি এই কোয়েশনটা মাথায় রাখো, যেরকম একটা কোয়েশন ছিল আমার এই অ্যান্সারটা জানতে হবে, ঠিক আছে। এরপরে দেখো বলা আছে যে এটা সিস্টেমিক টক্সিসিটিটা কম হবে। এটাই একটা স্বাভাবিক বিষয়, আমরা সবসময় চাই, আমরা যত ড্রাগস ইউজ করি সবসময় চাই যে সব ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট বা টক্সিসিটিটা যেন কম হয়। এবং আমার এটা ইনজেকশন এবং টপিক্যাল এই দুইটা ফর্মেই থাকবে এবং এটা কমপ্লিটলি রিভার্সেবল। এটা একটা কমন বিষয় যে অবশ্যই এটাকে রিভার্সেবল হতে হবে। এবং আরেকটা ক্রাইটেরিয়া যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে অবশ্যই তাকে বোথ ওয়াটার সোলাবল এবং লিপিড সোলাবল এই দুইটা প্রপার্টিজই থাকতে হবে। অর্থাৎ একটা এজেন্টের মধ্যেই ওয়াটার সোলাবল, লিপিড সোলাবল এই দুইটা প্রপার্টিজই থাকতে হবে। এই ছবিটা তোমরা যদি খেয়াল করো যে আমরা এখানে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের স্ট্রাকচার শো করছি, ঠিক আছে। আমার একটা আছে প্রোকেইন আর একটা আছে লিডোকেইন, ঠিক আছে। আমরা যখন ক্লাসিফিকেশন পড়বো ওইখানে তুমি দেখবা যে আমরা সকল লোকাল অ্যানেস্থেটিক এজেন্টকে সাধারণত দুইটা ভাগে ভাগ করি। আমার কিছু আছে অ্যাস্টার আর কিছু আছে হ্যামাইড। তো আমি জাস্ট এখান থেকে তোমাকে দুইটা এক্সাম্পল দিই। অ্যাস্টার গ্রুপ থেকে আছে প্রোকেইন আর একটা আছে হ্যামাইড গ্রুপ থেকে আছে লিডোকেইন, ঠিক আছে। এইখানে যদি তুমি স্ট্রাকচারটা ফলো করো তুমি দেখবা যে এইখানে দেখো C2H5 C2H5, অর্থাৎ সে অ্যাস্টার হোক অথবা অ্যামাইড হোক, এই C2H5 কিন্তু সবার জন্যই কমন। এখন এই C2H5টা কি, এই জিনিসটা কি তোমাদের মনে আছে কিনা, তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো। এটা হচ্ছে একটা ইথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ। তো এই ইথাইল গ্রুপটা ওয়াটার সোলাবল নাকি হচ্ছে লিপিড সোলাবল? অবশ্যই এটা হচ্ছে লিপিড সোলাবল, ঠিক আছে। অর্থাৎ আমরা বুঝলাম যে আমাদের অ্যাস্টার হোক অথবা অ্যামাইড হোক, অবশ্যই এখানে ইথাইল গ্রুপ থাকবে। আর ইথাইল গ্রুপ মানেই হচ্ছে তার লিপিড সোলাবল প্রপার্টিজ আছে, ঠিক আছে। আর আমি যে বললাম যে এখানে ওয়াটার সোলাবল প্রপার্টিজও কিন্তু থাকে, ঠিক আছে। এইখানে দেখো যে এই যে অ্যাস্টার আর হচ্ছে অ্যামাইড, অ্যামাইড সরাসরি হচ্ছে তোমার ওয়াটার সোলাবল, ওয়াটার সোলাবল, এটা হচ্ছে হাইলি ওয়াটার সোলাবল, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি সকল অ্যামাইড গ্রুপের মধ্যেই তাহলে ওয়াটার সোলাবল এবং লিপিড সোলাবল দুইটা প্রপার্টিজই থাকে। অ্যাস্টার অ্যামাইডের মতো এতটা ওয়াটার সোলাবল না, সে একটুখানি কম। বাট এর মাঝে এই অ্যাস্টারে দেখবা আবার একটা অ্যামোনিয়া গ্রুপ থাকে, ঠিক আছে। এবং এই অ্যামোনিয়া কিন্তু আবার ওয়াটার সোলাবল। দ্যাটস মিন অ্যাস্টার নিজে ততটা ওয়াটার সোলাবল না হলেও সেই অ্যামোনিয়া গ্রুপ দিয়ে কিন্তু মোটামুটি একটা ঘাটতি পূরণ করেছে। দ্যাটস মিন আমরা এই স্ট্রাকচারটা থেকে এই সিদ্ধান্তে আসতে পারি কিনা যে সকল লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট যা আছে এটা দুইটা প্রপার্টিজই থাকে, সে অবশ্যই ওয়াটার সোলাবল, সে অবশ্যই লিপিড সোলাবল। এখন প্রশ্ন হচ্ছে এই রকম হওয়ার আসলে উদ্দেশ্যটা কি, এরকম হওয়ার আসলে বেনিফিটটা কি, ঠিক আছে। এই প্রশ্নটার উত্তরটাও আমি বলবো, ঠিক আছে। এই প্রশ্নটাও তোমরা মাথায় রেখো। অর্থাৎ আমাদের কিন্তু অলরেডি দুইটা কোয়েশ্চন হইলো, যে দুইটা কোয়েশ্চনের আমাদের অ্যান্সার জানতে হবে যে কী জন্য লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের ডিউরেশনটা শর্ট, আর একটা হচ্ছে আমাদের এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের ভেতরে কেন ওয়াটার সোলাবল, লিপিড সোলাবল দুই ধরনের প্রপার্টিসটি থাকে, ঠিক আছে। এরপরে আমরা যদি একটু ক্লাসিফিকেশনে চলে আসি, আমি অলরেডি বললাম যে আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্টকে সাধারণত দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যামাইড আর একটা হচ্ছে অ্যাস্টার। যাদের স্ট্রাকচারে অ্যামাইড বন্ডটা থাকবে এইগুলা হচ্ছে অ্যামাইড গ্রুপের ভিতরে, আর যাদের অ্যাস্টার বন্ডটা থাকবে এইগুলো হচ্ছে আমার অ্যাস্টার গ্রুপের ভিতরে, ঠিক আছে। এখানে কিছু এক্সাম্পল বলা আছে, তোমরা এগুলো মুখস্থ করে নেবা, ঠিক আছে। এখন আমরা যদি এদের মধ্যে একটু পার্থক্যটা জানতে চাই যে অ্যাস্টার যেগুলো আছে আর হচ্ছে অ্যামাইড যেগুলো, যেহেতু আমরা আলাদা আলাদাভাবে ক্লাসিফিকেশন করছি সুতরাং অবশ্যই তাদের মধ্যে তো কিছু পার্থক্য আছে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাকে জানতেই হবে, ভাইভাতে জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে অ্যাস্টার যেগুলো আছে এইগুলোর আমার মেটাবলিজম হয়েছে প্লাজমার মধ্যে এটা মেটাবলিজম হয়ে যায়। এবং প্লাজমাতে একটা এনজাইম থাকে, এটার নাম হচ্ছে প্লাজমা কোলিনো অ্যাস্টারেস। এই এনজাইম দ্বারা সে প্লাজমাতেই মেটাবলিজম হয়ে যায়। বাট অ্যামাইড গ্রুপটা কিন্তু আমার লিভারের মধ্যে হবে, এবং এইখানে আমার এনজাইম কাজ করে হচ্ছে সাইটোক্রোম P450 এনজাইম। এই এনজাইমটা লিভারের মধ্যে বসে কাজ করে। এবং তুমি যদি আরেকটু খেয়াল করো তুমি দেখবা যে সাধারণত অ্যাস্টারের মেটাবলিজমটা হয় র্যাপিডলি, বাট অ্যামাইডের ক্ষেত্রে স্লোলি। এখন কোয়েশ্চনটা হচ্ছে কারণ কি? কারণটা হচ্ছে যেহেতু তোমার অ্যাস্টারটা প্লাজমাতেই মেটাবলিজম হয়ে যাচ্ছে, দ্যাটস মিন কি, ঠিক আছে। মনে করো যে এইটা যদি একটা সেল হয় বা এটা যদি একটা টিস্যু হয়, আমরা যেখানে অপারেশন প্রসিডিউরটা করতে চাই, ঠিক আছে। মনে করো আমরা এই জায়গাতে একটা ইনজেকশন পুশ করলাম বা আমাদের এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টটা পুশ করলাম। আমরা জানি এখানে কিছু নার্ভ থাকবে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই নার্ভের ভেতরে এটা যাওয়া, নার্ভের ভেতরে গেলেই সে ওইখানে নার্ভটাকে ইনহিবিশন করে আলটিমেটলি পেইন সেন্সেশনটাকে কমিয়ে দেবে, ঠিক আছে। এবং এখানে যেরকম নার্ভ থাকে সাথে কিন্তু এখানে আবার কিছু ব্লাড ভেসেলও থাকে। এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টটা যেটা আমরা দিতেছি সে নার্ভের ভেতরেও যেতে পারে, সে ব্লাড ভেসেলের ভেতরেও যেতে পারে। যখন সে ব্লাড ভেসেলে চলে যাবে, ব্লাড ভেসেলে চলে যাওয়ার পরেই কিন্তু তার কাজ শেষ, ঠিক আছে। ব্লাড ভেসেলে চলে যাওয়ার পরে কিন্তু আর তার নার্ভে ফিরে আসার কোনো উপায় নেই। ব্লাড ভেসেলে চলে যাওয়ার পরে এইদার সে ব্লাডের মধ্যেই সে প্লাজমা কোলিনো অ্যাস্টারেস এনজাইম দ্বারা মেটাবলিজম হয়ে যাবে, অথবা সে ঘুরতে কোনো একটা সময় লিভারে গিয়ে সাইটোক্রোম P450 এনজাইম দ্বারা মেটাবলিজম হয়ে যাবে। এখন আমি বললাম যে অ্যাস্টারটা কেন র্যাপিডলি হয়, কারণ যখনই সে ব্লাডের ভেতরে যাচ্ছে, ব্লাডে তো অলরেডি প্লাজমা কোলিনো অ্যাস্টারেস এনজাইমটা আছে,
এই এস্টার গ্রুপ এই এনজাইম দ্বারা মেটাবলিজম হয়ে যাবে, তার লিভারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সে এখান দিয়ে ব্লাডে যাবে, যাওয়ার সাথে সাথেই তার মেটাবলিজম স্টার্ট হবে। এই জন্য বলা হয়েছে যে আমার এস্টারের মেটাবলিজমটা র্যাপিডলি হয়। বাট অ্যামাইডের ক্ষেত্রে কিন্তু এটা ব্লাডে মেটাবলিজম হয় না, সে ব্লাডের ভেতরে যাবে, ব্লাড দিয়ে সে আস্তে ঘুরবে 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 ঘুরতে 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 কোনো একটা সময় লিভারের মধ্যে যাবে। সে যখনই লিভারের মধ্যে যাইতেছে, যাওয়ার সাথে সাথে দেখা যাবে যে ওইখানে যে সে সাইটোক্রোম P450 এনজাইম দ্বারা মেটাবলিজম হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু একটা ঘূর্ণন প্রসেস, ঘুরতে 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 কোনো একটা সময় লিভারে যাবে, তারপরে মেটাবলিজম হবে। এই জন্য আমার এই হ্যামাইডের মেটাবলিজমটা একটু স্লোলি হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং যেহেতু এই হ্যামাইডটা অনেক সময় ব্লাডের ভেতর থাকতেছে, পরে গিয়ে সে মেটাবলিজম হচ্ছে, অনেক সময় ব্লাডের ভেতর থাকার জন্য এটা দেখা যায় সিস্টেমিক টক্সিসিটি হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ সে বেশি সময় ব্লাডে আসে, সুতরাং এটা টক্সিসিটি হওয়ার সম্ভাবনা বেশি। আর যেটা হচ্ছে আমার এস্টার গ্রুপ, সে ব্লাডে যাওয়ার সাথে সাথে যেহেতু মেটাবলিজম হয়ে যাচ্ছে, এই জন্য এখানে দেখা যায় সিস্টেমিক টক্সিসিটি হওয়ার সম্ভাবনাটা কম। এবং অ্যালার্জিক রিয়াকশন দেখা যায় আবার এস্টারের ক্ষেত্রে বেশি। এটার কারণ হচ্ছে যখনই তোমার এখানে মেটাবলিজমটা হয়ে যায়, মেটাবলিজম হওয়ার পরে কিছু কম্পোনেন্ট রিলিজ করে, কম্পোনেন্ট অর্থাৎ যে ভেঙে চুরে যে কম্পোনেন্টগুলো করতেছে, এই কম্পোনেন্টগুলো দেখা যায় স্ট্রাকচারালি পাবার মতো, পাবা ডেরিভেটিভের মতো। এবং তুমি মনে রাখো যে পাবা ডেরিভেটিভ যেখানে আসে, এইখানে অবশ্যই একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য দেখা যায় যে অ্যাস্টারের ক্ষেত্রে সে যেহেতু পাবা ডেরিভেটিভের মতো কম্পোনেন্ট প্রডিউস করতেছে, এই জন্য তার অ্যালার্জিক রিয়াকশনটা মোর বেশি হয়। বাট অ্যামাইনের ক্ষেত্রে যেহেতু মেটাবলিজম হওয়ার পরে কোনো পাবা লাইক ডেরিভেটিভ প্রডিউস করতেছে না, দ্যাটস ওয়াই এইখানে সাধারণত আমার যে অ্যালার্জিক রিয়াকশনটা হয় না। ঠিক আছে, আরেকটা জিনিস স্টেবিলিটি, আমার এই অ্যাস্টার গ্রুপটা হচ্ছে একটু কম স্টেবল, এটা একটু বেশি স্টেবল হোয়াটএভার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনসেট অফ অ্যাকশন দেখা যায় যে আমার অ্যাস্টার গ্রুপের ক্ষেত্রে স্লো, বাট অ্যামাইড গ্রুপের ক্ষেত্রে এটা কিন্তু মোডারেট টু ফাস্ট, অর্থাৎ এইটা ভালো কাজ করে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কি জন্য, এই প্রশ্নটার অ্যান্সারও আমরা করব। অর্থাৎ আমাদের মোটমাট কিন্তু এখন পর্যন্ত 3টা কোয়েশ্চন হইল। এই 3টা কোয়েশ্চন আমরা আজকের ক্লাসে কোনো না কোনো পর্যায়ে দিব। আমি যদি এখন দেই তাহলে ক্লাসটা সিকোয়েন্সিয়ালি হবে না, এই জন্য আমরা সিকোয়েন্সিয়ালি এগুলোর অ্যান্সারটা দিয়ে দেবো। আচ্ছা, এখন আমরা যে এই যে ক্লাসিফিকেশনটা করলাম, আমরা কিন্তু এটা করছিলাম স্ট্রাকচারের উপরে, যে তার কোন ধরনের তাদের কেমিক্যাল স্ট্রাকচারের উপরে। ঠিক আছে, বাট এটাকে আমরা ডিউরেশনের উপরেও ভাগ করতে পারি, কিছু শর্ট অ্যাক্টিং, কিছু ইন্টারমিডিয়েট, কিছু হচ্ছে লং অ্যাক্টিং, এইগুলো তোমরা পড়ে নেবা। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা রিটেনে আসে, সেটা হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ক্লাসিফিকেশন। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমরা ভাগ করতে পারি, কিছু আছে সারফেস, কিছু আছে ইনফিল্ট্রেশন, কিছু আছে হচ্ছে রিজনাল। ঠিক আছে, সারফেস বলতে কী বোঝায়? সারফেস বলতে বোঝায় আমরা যদি বডি সারফেসে এটাকে ইউজ করি, লাইক আমরা যদি জেল আকারে অথবা কোনো লোশন আকারে বডি সারফেসে আমরা এটা ইউজ করি, স্কিন বা কর্নিয়া, ঠিক আছে, এইটাকে আমরা বলছি সারফেস। আর যেটা হচ্ছে ইনফিল্ট্রেশন, এটা অবশ্যই আমরা ইনজেকশন ফর্মে দিব, মোস্ট কমনলি আমরা সাবকিউটিনিয়াসলি দেই। ঠিক আছে, এইটাকে আমরা বলছি ইনফিল্ট্রেশন। আর রিজনাল বলতে কী বোঝায়? আমরা কোনো একটা স্পেসিফিক রিজনে দিচ্ছি, কোনো একটা স্পেসিফিক রিজনকে ব্লক করার জন্য আমরা কোনো একটা স্পেসিফিক রিজন বেস করে দিচ্ছি, লাইক সেটা আমরা স্পাইনাল লেভেলে দিতে পারি, সেটা আমরা এপিডুরাল লেভেলে দিতে পারি, নার্ভ ব্লক করার জন্য দিতে পারি, বা আমরা ইন্টারভেনাসলি দিতে পারি। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, তোমরা এগুলো পড়ে নেবা। ঠিক আছে, ওকে। এখন আসো যে এটার মেকানিজম খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মেকানিজমের সাথে আমরা ওই যে প্রশ্নগুলো ওইখানে আমরা রেখে আসছিলাম, ওইগুলোর আমরা উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো মেকানিজম কিন্তু আমি অলরেডি একবার ব্যাখ্যা করে আসছি, তোমাদের মনে আছে কিনা যে আমাদের যে প্রিসিনাপটিক নিউরন ছিল আর যে পোস্টসিনাপটিক নিউরন ছিল, এখানে একটা সোডিয়াম চ্যানেল থাকবে, এর কাজ হচ্ছে এই সোডিয়াম চ্যানেলকে ব্লক করা, ফলে এখন আর সোডিয়ামটা ভেতরে এন্ট্রি করতেছে না, ফলে কোনো পজিটিভিটি হচ্ছে না, আলটিমেটলি আমার এটা ডিপোলারাইজেশন হচ্ছে না, না হওয়ার জন্য আমার কোনো পেইন সেন্সেশন ট্রান্সমিশন হচ্ছে না, আলটিমেটলি এটা অ্যানালজেসিক প্রপার্টিসটা দিতেছে। ঠিক আছে, বাট এইটা হচ্ছে তুমি হ্যাঁ এটা বলতে পারো, বাট আমরা একটু গভীরভাবে আমরা যদি একটু ডিটেলসে জানতে চাই, ঠিক আছে, তাহলে প্রথম জানতে হবে সে যে এই চ্যানেলটাকে ব্লক করবে, ঠিক আছে, করলো, কিন্তু তাকে এই চ্যানেলকে ব্লক করার আগে কোনো একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হবে, তো তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হবে। কিন্তু ঝামেলা হচ্ছে গিয়া এই রিসেপ্টরটা তার থাকে ভিতরের পোর্শনে, অর্থাৎ এইটা যদি সেল হয়, আমার ভিতরে হচ্ছে তোমার সাইটোপ্লাজম, এটা হচ্ছে আমার মেমব্রেন, এই পুরাটা হচ্ছে আমার মেমব্রেন, আর ভিতরে হচ্ছে আমার সাইটোপ্লাজম, আর এইটার বাইরে হচ্ছে আউটসাইড, অর্থাৎ আমার সেলের বাইরের অংশ। ঠিক আছে, এখন ঝামেলা যেটা, রিসেপ্টরটা থাকে এইদার সাইটোপ্লাজমে অথবা মেমব্রেনের ইনার পোর্শনে। সি, আমার রিসেপ্টরের লোকেশন কিন্তু এইটা, অর্থাৎ আমার মেমব্রেনের ইনার পোর্শনে আছে অথবা সাইটোপ্লাজমের গায়ে আছে। এখন এটা ঝামেলা কি? ঝামেলা হচ্ছে যদি এই রিসেপ্টরটা আমার আউটসাইডে হইতো, এই ক্ষেত্রে আমার কী হতো? এই ক্ষেত্রে দেখা যেত আমরা যে ড্রাগসটা দিতেছি সে সরাসরি আসবে, আইসে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে রিসেপ্টরকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে সে কাজ করবে। ঠিক আছে, বাট এখন যেহেতু সে ভিতরের পোর্শনে, তাকে যদি রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হয়, অবশ্যই এই মেমব্রেন ক্রস কইরা এই ড্রাগসকে সাইটোপ্লাজমের দিকে আসতে হবে, ভিতরে আসতে হবে, আসার পরেই সে রিসেপ্টরের নাগাল পাবে। সে যদি না আসতে পারে, সে রিসেপ্টরের নাগালও পাবে না, আসতেও পারবে না, বাইন্ডও করতে পারবে না। ঠিক আছে, এখন এই যে আসার বিষয়টা, যেহেতু আমার প্লাজমা মেমব্রেন অবশ্যই এটা ফসফোলিপিডের মেমব্রেন, ওয়াটার সলুবল সাবস্টেন্স কিন্তু কখনোই এই মেমব্রেনকে ক্রস করতে পারবে না। এই জন্যই আমার লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের অবশ্যই লিপিড সলুবল প্রপার্টিস থাকতে হবে, কারণ লিপিড সলুবল প্রপার্টিস দ্বারাই সে এই মেমব্রেনটাকে ক্রস করবে,
ভেতরে আসবে, আইসা সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। এখন তোমরা বুঝতে পারতেছো কিনা যে আমি যে বলছিলাম যে অবশ্যই এইটার ওয়াটার সোলাবল লিপিড সোলাবল প্রপার্টিস থাকতে হবে। লিপিড সোলাবল প্রপার্টিস ইম্পর্টেন্সটা বুঝছো কিনা? যদি না থাকতো তাহলে কিন্তু এটা আসতেও পারতো না, রিসেপ্টরের সাথে বাইন্ডও করতে পারতো না। তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝলাম যে লিপিড সোলাবল প্রপার্টিসের ইম্পর্টেন্ট কি। আরেকটা বিষয় ছিল আমাদের ওয়াটার সোলাবল প্রপার্টিসটা কেন ইম্পর্টেন্ট। এটার ইম্পর্টেন্ট হচ্ছে সে এই যে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, রিসেপ্টরের সাথে বাইন্ড করিয়া এই যে চ্যানেলটাকে ওপেন করবে, এই প্রপার্টিস আবার ওয়াটার সোলাবলের ক্ষেত্রে ভালো। অর্থাৎ যে ওয়াটার সোলাবল সে আবার এই কাজটা ভালো করতে পারে, সে ভালোভাবে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে এবং এই চ্যানেলটাকে ওপেন করতে পারে। তো যদি আমি শুধুমাত্র একটা লিপিড সোলাবল প্রপার্টিস একটা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দিতাম, ফলে আমার কি হতো, ফলে সে অবশ্যই এই মেমব্রেনকে ক্রস করতো, ভেতরে আসতো, বাট ওয়াটার সোলাবল প্রপার্টিস ভালো না থাকার জন্য সে কিন্তু এই যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে চ্যানেল খুলবে এই কাজটা ভালোভাবে করতে পারতো না। আবার আমরা যদি শুধুমাত্র ওয়াটার সোলাবলটা দিতাম তাহলে কিন্তু সে এইটাকে যে অ্যাক্টিভেশন করবে বা এটার সাথে বাইন্ড করবে, এইটার জন্য তো তাকে আগে ভেতরে এন্ট্রি করতে হবে, সে তো ভেতরে এন্ট্রি করতে পারতো না। এই জন্য লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের মাস্ট ওয়াটার সোলাবল প্রপার্টিস, লিপিড সোলাবল দুইটাই থাকতে হবে। এখন তুমি বলো যে আমরা যে কোয়েশ্চনগুলো রেখে আসছিলাম, আমাদের একটা কোয়েশ্চন ছিল যে কেন এটাকে ওয়াটার সোলাবল এবং লিপিড সোলাবল দুইটা প্রপার্টিসই থাকতে হবে। এই প্রশ্নের অ্যান্সার কি তোমরা পাইছো কিনা? আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা পাইছো। আমরা বাকি প্রশ্নের অ্যান্সারগুলো ধারাবাহিকভাবে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখন তুমি পুরো মেকানিজমটা বুঝছো কিনা যে সে প্রথমে আমি যখন অ্যাডমিনিস্ট্রেশন করলাম তার এই লিপিড সোলাবল প্রপার্টিস দ্বারা সে সাইটোপ্লাজমের দিকে আসবে, আইসা তার ওয়াটার সোলাবল প্রপার্টিস দ্বারা সে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে চ্যানেলটাকে ওপেন করবে, ওপেন করার জন্য এটাকে ক্লোজ করবে। ক্লোজ করার জন্য এখন আর সোডিয়ামটা ভেতরে এন্ট্রি করবে না, এন্ট্রি না করলে আমার এখন আর ডিপোলারাইজেশন হচ্ছে না, ডিপোলারাইজেশন না হলে আমার কোনো অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে না, আলটিমেটলি আমার কোনো পেইন সেন্সেশন হচ্ছে না। আশা করি তোমরা মেকানিজমটা বুঝতে পারছো, ঠিক আছে? এরপরে আমাদের আরেকটা কোয়েশ্চন ছিল যে কেন অ্যামাইড গ্রুপটার অনসেট অফ অ্যাকশন ভালো অ্যাস্টার গ্রুপ থেকে, ঠিক আছে? এইটার কারণ হচ্ছে যখন আমার এইটা তোমার হচ্ছে সাইটোপ্লাজমের ভেতর এন্ট্রি করলো, এরপরে কাজ হচ্ছে পুরা স্ট্রাকচার, ফুল স্ট্রাকচার, এই ফুল স্ট্রাকচারটা হচ্ছে ওয়াটার সোলাবলে কনভার্ট হবে, ঠিক আছে? ওয়াটার সোলাবলে কনভার্ট হওয়ার পরে এইটা গিয়ে আমার রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। কারণ আমরা কিন্তু জানি যে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করা বা এই চ্যানেলকে ক্লোজ করা এই প্রপার্টিসটা ওয়াটার সোলাবলের সাথে বেশি। অর্থাৎ আমার প্রথমে সে এন্ট্রি করার পরে আমার কাজ হচ্ছে আমার এই পুরো যে ড্রাগসটা আছে এইটাকে ফুললি আমার ওয়াটার সোলাবলে কনভার্ট করার পরে সে হচ্ছে গিয়ে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। এখন আমাদের যে দুইটা গ্রুপ ছিল, একটা ছিল আমার অ্যামাইড গ্রুপ আর একটা ছিল আমার অ্যাস্টার গ্রুপ, ঠিক আছে? আমি বলছিলাম যে যেটা অ্যামাইড সে স্ট্রাকচারালি হচ্ছে ওয়াটার সোলাবল, বাট অ্যাস্টারটা কিন্তু স্ট্রাকচারালি ওয়াটার সোলাবল না, ওয়াটার সোলাবল বাট অতটা না, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি যে অ্যামাইডটা হচ্ছে বেশি ওয়াটার সোলাবল আর অ্যাস্টারটা হচ্ছে আমার কম ওয়াটার সোলাবল। মনে করো এই অ্যামাইডের যদি হচ্ছে 70% ওয়াটার সোলাবল হয় আর 30% যদি লিপিড সোলাবল হয়, ঠিক আছে? তাহলে এইটা যখন এখানে আসার পরে স্টেপ কি, পুরাটাকে আমার ওয়াটার সোলাবলে কনভার্ট করতে হবে, অর্থাৎ এই 30%কেও তখন আবার ওয়াটার সোলাবলে আমার কনভার্ট করতে হবে। আর অ্যাস্টারের ক্ষেত্রে সে যেহেতু বেশি লিপিড সোলাবল, মনে করো যে এর ক্ষেত্রে যদি 60% আমার ওয়াটার সোলাবল হয়, 40% যদি লিপিড সোলাবল হয়, তাহলে এইটাও যখন আমার এখানে এন্ট্রি করতেছে এরপরে স্টেপ কি, এই 60%কে ওয়াটার সোলাবলে কনভার্ট করে। এখন তুমি বলো 30%কে ওয়াটার সোলাবলে কনভার্ট করতে তোমার কি বেশি সময় প্রয়োজন নাকি 60%কে তোমার ওয়াটার সোলাবলে কনভার্ট করতে বেশি সময় প্রয়োজন? অবশ্যই 60%কে। তো 30%কে যেহেতু কম সময় লাগতেছে এই জন্য অ্যামাইড গ্রুপটা অতি দ্রুত সময়ের মধ্যে ওয়াটার সোলাবলে কনভার্ট হচ্ছে এবং অতি দ্রুত সময়ের মধ্যে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে এই চ্যানেলটাকে ক্লোজ করতেছে। এই জন্য অ্যামাইড গ্রুপের অনসেট অফ অ্যাকশন ইজ বেটার দ্যান দ্য অ্যাস্টার গ্রুপ। আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝছো যে কেন অ্যামাইড গ্রুপের অনসেট অফ অ্যাকশন ইজ বেটার। এই কথাটাই দেখো এখানেও বলা আছে, যেহেতু অ্যামাইড গ্রুপটা মোর ওয়াটার সোলাবল, সো ওই যে চ্যানেলের সাথে যে আমার একটা ইন্টারাকশনের বিষয় এইটা তার ক্ষেত্রে ভালো হয়, মোর র্যাপিডলি হয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো যে কেন অ্যাস্টার গ্রুপের ক্ষেত্রে এটা একটু স্লো। আচ্ছা, এইখানে দেখো এই কথাগুলোই বলা আছে যে আমরা ভোল্টেজ গেটে সোডিয়াম চ্যানেলকে ব্লক করতে চাই এবং এই ক্ষেত্রে আমার আয়োনাইজ এবং নন আয়োনাইজ এই দুইটা ফর্মই ইম্পর্টেন্ট। নন আয়োনাইজ বলতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার লিপিড সোলাবল এবং আয়োনাইজ বলতে বোঝা যাচ্ছে এটা তোমার ওয়াটার সোলাবল। কারণ কি, কারণ তোমার যেটা হচ্ছে তোমার এই লিপিড সোলাবল, ঠিক আছে? এই লিপিড সোলাবলের কাজ হচ্ছে রিসেপ্টরের যে সাইট আছে ওই সাইট পর্যন্ত যাওয়া, আর সেকেন্ড যেটা তোমার ওয়াটার সোলাবল এইটার কাজ হচ্ছে ইফেক্টটাকে দেওয়া, ঠিক আছে? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। বাট মেকানিজম জিজ্ঞাসা করলে এত কথা না বলার আসলে প্রয়োজন নেই যে এটা আসবে কীভাবে কী করতেছে। মেকানিজমে তুমি জাস্ট জিস্ট কথাটা যদি বলতে পারো এনাফ, যে সে কী করবে, সে হচ্ছে ভোল্টেজ গেটে সোডিয়াম চ্যানেলকে ব্লক করবে, আলটিমেটলি কোনো সোডিয়াম ভিতরে যাচ্ছে না, না যাওয়ার জন্য
জন্য এখন আর ডিপোলারাইজেশন হচ্ছে না, কোনো অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে না, পেইন ট্রান্সমিশন হচ্ছে না, এবং লোকাল অ্যানেস্থেটিক ইফেক্টটা পাওয়া যাচ্ছে। মেকানিজমে তুমি জাস্ট এইটুকু বললেই হবে, বাট আমি যেটা বলছি এটা হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার করার জন্য, এবং ভাইভাতে যদি কখনো তোমাকে এটা নিয়ে পেঁচাপেচি করে যাতে তুমি এটা স্যারেদের সাথে মানে অ্যান্সার করতে পারো, ঠিক আছে। সুতরাং এখন আমরা যদি অ্যামাইড এবং অ্যাস্টারের ক্ষেত্রে বলতে চাই যে কোনটার অনসেট অফ অ্যাকশনটা থ্যারাপির ছিল, আমরা অবশ্যই বলতে পারি যে অ্যামাইড গ্রুপের অনসেট অফ অ্যাকশন থ্যারাপির ছিল। কারণ কি, কারণ এটা মোর ওয়াটার সোলাবল অ্যাস্টারের থেকে, যে কারণে এটা একটু ভালোই আর কি কাজ করে, ঠিক আছে। বাট দেখা যায় আমরা যদি কোনো ইনফেক্টিয়াস সাইটে এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলো ইউজ করি, তাহলে এক্ষেত্রে আবার অনসেট অফ অ্যাকশনটা অনেক তোমার বেড়ে যায়, মানে এটা অনেক স্লোলি কাজ করে। এর আসলে কারণ কি? এর আসলে কারণ হচ্ছে তোমার আমরা যখনই একটা লোকাল অ্যানেস্থেটিক দেই, লোকাল অ্যানেস্থেটিক আমি কিন্তু বললাম যে লোকাল অ্যানেস্থেটিকের তোমার কি করবে, সে যখনই তোমার সাইটোপ্লাজমের ভেতরে যাচ্ছে সাইটোপ্লাজম, তখন তার কাজ হচ্ছে এই ফুল স্ট্রাকচারটাকে ওয়াটার সোলুবলে কনভার্ট করা। এখন প্রশ্ন হচ্ছে এই কনভারসেশনটা করবে কে? সে কি নিজে নিজেই কনভারসেশন হবে? না, নিজে হবে না। এই কনভারসেশনটা করবে হচ্ছে আমাদের বডি পিএইচ, আমাদের যে নর্মাল বডি পিএইচ আছে, এই নর্মাল বডি পিএইচ দেখা যায় যে এই কনভারসেশনটা করে ফেলে। বাট যখন কোনো একটা ইনফেকশন হয়, তখন দেখা যায় আমাদের এই নর্মাল বডি পিএইচ মানে ওই জায়গার ওই সাইটের পিএইচটা দেখা যায় অনেক কমে যাওয়ার জন্য এখন আর এই কনভারসেশনটা ভালোভাবে হচ্ছে না, অর্থাৎ ওয়াটার সোলুবলে ভালোভাবে কনভারসেশনটা হচ্ছে না হওয়ার জন্য কী হবে, যেহেতু ওয়াটার সোলুবলটাই রিসেপ্টরের সাথে ইন্টারাকশন করে, এই জন্য তখন দেখা যাবে যে অনসেট অফ অ্যাকশন স্লো অথবা প্রিভেনশন, বা এটা মানে কাজই করে না। এই কথাটাই দেখো এইখানেও বলা আছে যে আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল যে পিএইচ, এই জায়গাতে গিয়া আমার এই কম্পোনেন্টটা চার্জ হয়। এইখানে তোমরা কোনো প্যাচ দিবা না, যেটাই ওয়াটার সোলুবল সেটাই হচ্ছে তোমার চার্জ, ঠিক আছে। আর যেটাই হচ্ছে তোমার লিপিড সোলুবল সেটাই হচ্ছে তোমার আনচার্জ অথবা নন আয়োনাইজ, আর যেটা ওয়াটার সোলুবল এটা হচ্ছে আয়োনাইজ, ঠিক আছে। অর্থাৎ আমাদের নর্মাল বডি পিএইচে এই কম্পোনেন্টটা হচ্ছে চার্জ হলো, দ্যাটস মিন কি ওয়াটার সোলুবলে কনভার্ট হলো, এবং এই আয়োনাইজ বা এই ওয়াটার সোলুবল ফর্মটাই হচ্ছে আমার পরবর্তীতে রিসেপ্টরের সাথে ইন্টারাকশন করে এবং আলটিমেটলি আমার সোডিয়াম চ্যানেলকে ইনহিবিশন করে দিতে পারে। বাট কোনো ইনফেকশন হলে দেখা যায় যে এই পিএইচটা, আমার এই বডি পিএইচটা অনেক কমে যাওয়ার জন্য আমার এই অনসেট অফ অ্যাকশনটা অনেক লেট হয়, অথবা কখনো প্রিভেনশন হতে পারে যে কাজই করতেছে না, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জিনিসটাও বুঝতে পারছো। তো আমাদের আরেকটা কিন্তু কোয়েশ্চন ছিল যে হোয়াই লোকাল অ্যানেস্থেশিয়ার ডিউরেশন অফ অ্যাকশন শর্ট। এখন আমরা একটু জানতে চাই যে কী জন্য এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের ডিউরেশন অফ অ্যাকশনটা শর্ট। এর কারণ হচ্ছে যে এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলা আমরা যখন অ্যাডমিনিস্ট্রেশন করি তখনকার দেখা যায় যে এইগুলা আমার র্যাপিডলি ব্লাড ভেসেলে অ্যাবজর্পশন হয়ে যায়, ঠিক আছে। তুমি মনে করো যে আমার এই জায়গাতে আমি যদি কোনো একটা প্রসিডিউর করতে চাই, হ্যাঁ, আমি মনে করো এই জায়গাতে একটা অ্যানেস্থেটিক এজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন করলাম, এবং তোমরা কিন্তু সবাই জানো যে এখানে আমার ব্লাড ভেসেলও থাকো, আবার হচ্ছে আমার এখানে কিছু নার্ভও থাকে। এখন আমি চাই যে এই অ্যানেস্থেটিক এজেন্টটা শুধুমাত্র নার্ভের উপরে কাজ করুক, কারণ নার্ভের উপরে সে কাজ করলেই সে নার্ভকে ইনহিবিশন করে দিতেছে, আলটিমেটলি এই সিগন্যালটা আমার ব্রেন পর্যন্ত যায় না, আলটিমেটলি আমি একটা অ্যানালজেসিক ইফেক্ট পাই। বাট কি হয়, সে নার্ভে অবশ্যই যায়, কিন্তু একটা বড় অংশ এই নার্ভে না গিয়ে ব্লাড ভেসেলের ভেতরে চলে যায়, ব্লাড ভেসেলে অ্যাবজর্পশন হয়, এবং যেইটা ব্লাড ভেসেলে চলে যাচ্ছে সেইটা তো অবশ্যই ব্লাডের মধ্যে অথবা ব্লাড দিয়ে ঘুরে লিভারের মধ্যে গিয়ে মেটাবলিজম হয়ে যায়, এটা কিন্তু নার্ভে গিয়ে আর কাজ করার কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে যে কী জন্য একটা লার্জ অ্যামাউন্ট পোর্শন এই ব্লাড ভেসেলের ভেতরে আমার অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমার এই লোকাল অ্যানেস্থেটিক যে এজেন্টগুলো আছে এইগুলো নর্মালি হচ্ছে আমার ভেসোডাইলেটর, মানে এরা হচ্ছে ভেসেলকে ডাইলেশন করে দেয়। আমি যদি তোমাদেরকে একটু সিম্পল করে বুঝাই, যে মনে করো আমি এই ব্লাড ভেসেলটাকে একটুখানি জুম করে আমরা বড় করে একটুখানি দেখতে চাই, হ্যাঁ, মনে করো যে আমার এই হলো গিয়া ব্লাড ভেসেলটা, ঠিক আছে। এবং ব্লাড ভেসেলের এই যে আমি একটু মোটা করতেছি, দিস ইজ দ্য স্মুথ মাসেল, হ্যাঁ। এই স্মুথ মাসেলেও কিন্তু আমার সোডিয়াম চ্যানেলটা থাকে, আমরা বললাম যে নার্ভে সোডিয়াম চ্যানেলটা আছে, সেমভাবে স্মুথ মাসেলও সোডিয়াম চ্যানেলটা থাকতেছে। তো যখন আমরা এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন করলাম, সে এই ব্লাড ভেসেলের স্মুথ মাসেলের উপরে গিয়ে কাজ করে এই সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেওয়ার জন্য এখন আর সোডিয়ামটা এই স্মুথ মাসেলে আসতেছে না, এই স্মুথ মাসেলে, এটা কিন্তু ভেসেলের ভেতরে না, এই স্মুথ মাসেলের ভেতরে যাইতেছে না যাওয়ার জন্য আমি কি বলতে পারি যে স্মুথ মাসেলের ভেতরে আমার পজিটিভিটি এখন কমে গেছে। আর স্মুথ মাসেলের ভেতরে পজিটিভিটি কমে, তাহলে তুমি বলো যে ক্ষেত্রে কি স্মুথ মাসেলটা ডিপোলারাইজেশন হবে নাকি হাইপার পোলারাইজেশন হবে? অবশ্যই হাইপার পোলারাইজেশন হবে, মানে কি রিল্যাক্স হবে। স্মুথ মাসেল রিল্যাক্স হয় কিন্তু তোমার ভেসোডাইলেশন, কারণ আমরা কোন স্মুথ মাসেল নিয়ে কথা বলতেছি, ভেসেলে, তখনকার দেখা যায় ভেসেলটা ডাইলেশন করে। এই ভেসেল
ডায়ালেশন করার জন্যই অ্যাবজর্পশন রেটটা তোমার ইনক্রিজ করে। কারণ তুমি জাস্ট একটু নিজের কমন সেন্সে ভাবো যে মনে করো যে এইটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, ঠিক আছে, এই ব্লাড ভেসেলের ওয়ালের যে সারফেস এরিয়া আর একটা ডায়ালেটেড এরকম একটা ভেসেলের সারফেস এরিয়া কি সমান কিনা? অবশ্যই যেটা ডায়ালেটেড তার ওয়ালের সারফেস এরিয়া বেশি, অবশ্যই সারফেস এরিয়া যেটা ডায়ালেশন হয়েছে এইখানে বেশি, আর যেটা ছোট, ঠিক আছে, এই জায়গাতে কম। তো যখন তোমার সারফেস এরিয়া বেশি, দ্যাটস মিন এখন অ্যাবজর্পশন হওয়ার জন্য একটা লার্জ পোর্শন পাওয়া যায়, একটা বড় এরিয়া পাওয়া যায়, তখন এই বড় এরিয়া দিয়া সে র্যাপিডলি অ্যাবজর্পশন হয়ে যায়, ঠিক আছে। আর যখন সে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে দ্যাটস মিন সে ব্লাডে গিয়ে এইদার ব্লাডের মধ্যে অথবা ঘুরে ঘুরে লিভারের মধ্যে মেটাবলিজম হয়ে যাবে। আলটিমেটলি হচ্ছে আমার সাইটে কিন্তু খুব একটা বেশি সময় থাকতেছে না, তাহলে আমার সাইটে নাই, সুতরাং আমি বলতে পারি যে আমার হচ্ছে নার্ভের উপরে কম কাজ করে। আলটিমেটলি এটা দেখা যায় যে আমাদের ডিউরেশন অফ অ্যাকশন শর্ট, অর্থাৎ এই জন্য সকল লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের ক্ষেত্রেই তুমি পাবা যে এইটা ইউজুয়ালি ডিউরেশন অফ অ্যাকশন শর্ট। এই কথাটাই দেখো এইখানে বলা আছে যে আমরা যখন একটা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন করলাম, এ কী করলো, ব্লাড ভেসেলের সোডিয়াম চ্যানেলটাকে তোমার বন্ধ করে দেয় ব্লাড ভেসেলের স্মুথ মাসেলে, ফলে ওইটার এখন ডিপোলারাইজেশন হচ্ছে না। কজেস কি, কজেস পজিটিভ চার্জগুলো আর ভেতরে এন্ট্রি করতেছে না, পজিটিভ চার্জ কমে গেছে, তাহলে আলটিমেটলি ভেসো ডায়ালেশন হচ্ছে। ভেসো ডায়ালেশন মানে তার সারফেস এরিয়াটা ইনক্রিজ পাচ্ছে অ্যাবজর্পশনের জন্য, ফলে বেশি বেশি অ্যাবজর্পশন হচ্ছে। তো এই সমস্যা সলভ করার জন্য যাতে আমাদের মোটামুটি একটা ডিউরেশন অফ অ্যাকশন পাওয়া যায় যেটা দ্বারা আমরা অপারেশন প্রসিডিউরটা কমপ্লিট করতে পারবো, এইটার সলভের জন্য আমরা একটা নতুন ফর্মুলা সৃষ্টি করলাম, সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের সাথে আমরা অ্যাড্রেনালিন অ্যাডমিনিস্ট্রেশন করলাম। এই কম্বিনেশনটা দিলে দেখা যায় যে এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলোরও মোটামুটি একটা ভালো ডিউরেশন অফ অ্যাকশন পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে কী জন্য? এর কারণ হচ্ছে এই যে আমরা অ্যাড্রেনালিনটা এখানে কম্বাইন করলাম, অ্যাড্রেনালিনের কথা তোমাদের মনে আছে কিনা? এই অ্যাড্রেনালিনটা কোন গ্রুপের একটা ড্রাগ ছিল? এই অ্যাড্রেনালিন কিন্তু আমার ছিল হচ্ছে একটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, এবং শুধুমাত্র অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট না, সে কিন্তু নন সিলেক্টিভ মিনস সে হচ্ছে অ্যাড্রেনার্জিক যতগুলা রিসেপ্টর আছে সবগুলা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে। দ্যাটস মিন আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 এবং বিটা 3 সবগুলোর সাথেই বাইন্ড করতে পারে। তো এইখানে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে এই আলফা 1টা, এই আলফা 1 রিসেপ্টরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি যে ব্লাড ভেসেলের যে স্মুথ মাসেল এখানে কিন্তু প্রিডমিনেন্টলি আলফা 1-এর জন্য একটা রিসেপ্টর থাকে। তো যখন তুমি এই কম্বিনেশনটা দিলা অর্থাৎ লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের সাথে অ্যাড্রেনালিনটা অ্যাডমিনিস্ট্রেশন করলা, তখনকার কী হলো যে অ্যাড্রেনালিনটা প্রথমে গিয়া ব্লাড ভেসেলের এই আলফা 1 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, ঠিক আছে, ফলে কী হবে, ফলে আলফা 1 রিসেপ্টর স্টিমুলেটেড হবে, অ্যাক্টিভ হবে। এই আলফা 1 কোন জি প্রোটিনের মাধ্যমে কাজ করে? আমি যখন এনএস পড়াইছিলাম বলছিলাম ফুল এনএস ইজ ডিপেন্ড অন জি প্রোটিন, অবশ্যই রিসেপ্টর বাইন্ড করার পরে একটা জি প্রোটিন অ্যাক্টিভেশন হবে, ঠিক আছে। তো এই আলফা 1টা কাজ করে হচ্ছে আমার জি কিউ প্রোটিনের মাধ্যমে। তো যখন তুমি এই অ্যাড্রেনালিনটা দিলা, অ্যাড্রেনালিনটা আলফা 1-এর সাথে বাইন্ড করলো এবং ফলে কী হবে, জি কিউ প্রোটিনটা অ্যাক্টিভেশন হবে। জি কিউর কাজ ছিল কি, সারা জীবন কন্ট্রাকশন করা, স্টিমুলেশন করা, ডিপোলারাইজেশন করা। ফলে দেখা যায় তখন এই ডায়ালেটেড ভেসেলটা যেটা নর্মালি লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য ডায়ালেশন হয়েছিল, এইটা ডায়ালেটেড হয় না, এইটা তখনকার আমার কনস্ট্রিকশন করে, অর্থাৎ ভেসো কনস্ট্রিকশন হয়ে যায়। তাহলে এইবার বলো সারফেস এরিয়াটা কি কমলো নাকি হচ্ছে বাড়লো? সারফেস এরিয়া, অবশ্যই কিন্তু সারফেস এরিয়াটা কমলো, কারণ আমার ভেসো ডায়ালেশন থেকে ভেসো কনস্ট্রিকশন হয়ে গেছে অ্যাড্রেনালিনের জন্য। এই সারফেস এরিয়া কমার জন্য এখন দেখা যায় এই ব্লাড ভেসেলে কম পরিমাণে অ্যাবজর্পশন হয়, আর কম পরিমাণ যদি অ্যাবজর্পশন হয় এক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমাদের সাইট অফ অ্যাকশনে এখন বেশি বেশি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টটা আসে, কারণ অ্যাবজর্পশনটা কম হচ্ছে, ফলে সে বেশি বেশি এই নার্ভের উপরে গিয়ে কাজ করতে পারতেছে, আলটিমেটলি তার ডিউরেশন অফ অ্যাকশনটা বেড়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এই কথাগুলোই দেখো এখানেও বলা আছে যে যখন আমরা অ্যাড্রেনালিনটা দিলাম ও কী করলো, ও যে ভেসো কনস্ট্রিকশন করে দিল ওই যে আমরা যে সাইটে দিলাম ওইখানের ব্লাড ভেসেলটাকে, ফলে দেখা যায় সারফেস এরিয়াটা কমে গেল এবং যেহেতু ভেসো কনস্ট্রিকশন হয়েছে সুতরাং ব্লাড ফ্লোটাও কমবে, ঠিক আছে। এবং আলটিমেটলি কী হচ্ছে যে যেহেতু অ্যাবজর্পশন কমে যাচ্ছে ফলে ওই সাইট অফ অ্যাকশনে বেশি আছে, এই জন্য নিউরনে তোমার বেশি যাচ্ছে, আর নিউরনে বেশি যাওয়ার জন্যই দেখা যায় একটা প্রলং ডিউরেশন অফ অ্যাকশন পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো। তো এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে এই ক্ষেত্রে সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টটা কি কমবে নাকি বাড়বে, অর্থাৎ আমরা যদি কম্বাইনলি দেই তাহলে কি সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট কমবে নাকি বাড়বে? এটা কিন্তু অবশ্যই কমবে। কারণ কি, কারণ আমার সিস্টেমে কম যাচ্ছে, আমার অ্যাবজর্পশনটা, আমি তো ভেসো কনস্ট্রিকশন করছিলাম, ভেসো কনস্ট্রিকশন মানে কি, এখন সে যেহেতু সারফেস এরিয়া কম সুতরাং কী হবে, অ্যাবজর্পশনটা কম হবে, দ্যাটস মিন আমার ব্লাডে কম যাচ্ছে, তো ব্লাডে যাওয়ার মানে তো সিস্টেমিক, তো ব্লাডে কম যাচ্ছে সুতরাং অবশ্যই সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট কমবে। তো পরীক্ষাতে তুমি যখন বলো যে আমরা প্রলং ডিউরেশন অফ অ্যাকশনের জন্য লোকাল অ্যানেস্থেসিয়ার সাথে অ্যাড্রেনালিন দিই, তখন আরেকটা কোয়েশ্চন করে এটার কি আর কোনো বেনিফিট রয়েছে কিনা, এক্ষেত্রে তুমি বলবা যে ম্যাম এক্ষেত্রে সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টের সম্ভাবনা কমে, ঠিক আছে। বাট এখানে কিছু কথা আছে যে আমরা যখন কোকেইন দিই, কোকেইনের ক্ষেত্রে এই ধরনের কোনো অ্যাড্রেনালিনের প্রয়োজন নেই,
কারণ কোকেইনের নিজেই সিম্প্যাথোমিমেটিক অ্যাক্টিভিটিটা আছে। অর্থাৎ সিম্প্যাথোমিমেটিক কি, অর্থাৎ সিম্প্যাথেটিক, দ্যাটস মিন বেসো কনস্ট্রিকশন করবে, বেসো কনস্ট্রিকশন করবে। যেহেতু সে নিজেই বেসো কনস্ট্রিকশন করতে পারে, এই জন্য অ্যাড্রেনালিনকে আলাদাভাবে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলো কিন্তু ভাইভাতে খুব কমনলি তোমাকে কোয়েশ্চন করে। আর এই কম্বিনেশনটা কিছু জায়গাতে দেওয়া যাবে না, অর্থাৎ এই লোকাল অ্যানেস্থেটিক এবং অ্যাড্রেনালিনের কম্বিনেশনটা কিছু জায়গাতে দেওয়া যাবে না। এটা কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে সার্কামসিশন এবং হচ্ছে অপারেশন ইন কর্নিয়া। এখন প্রশ্ন হচ্ছে কী জন্য, কারণ কি, কারণ এই যে সার্কামসিশন অর্থাৎ পেনিস আর হচ্ছে কর্নিয়া, এই দুই জায়গাতে থাকে হচ্ছে ফাংশনালি ইন আর্টারি। ইন আর্টারি বলতে কি বোঝায়? ইন আর্টারি বলতে বোঝায় যে ওই জায়গাতেই আমার আর্টারিটা শেষ। ঠিক আছে, এবং এই এরিয়াটাতে আমার সাপ্লাই দেওয়ার জন্য আর কোনো ব্লাড ভেসেল নাই, অর্থাৎ কোনো কোল্যাটারাল সার্কুলেশন নাই। কোল্যাটারাল মানে আরেকটা তোমার ব্লাড ভেসেল আইসা এখানে যদি সার্কুলেশন দেয়। ইন আর্টারি মানে এই এরিয়াটাতে অর্থাৎ কর্নিয়ার ক্ষেত্রে অথবা পেনিসের ক্ষেত্রে আর কোনো কোল্যাটারাল সার্কুলেশন নাই, ওইখানে একটা সিঙ্গেল আর্টারি সাপ্লাই দেয়। এই জন্য আমরা বলি হচ্ছে এটাকে ইন আর্টারি। এখন তুমি যদি এই জায়গাতে অ্যাড্রেনালিনটা দাও, ফলে কী হবে? অ্যাড্রেনালিন অবশ্যই এটাকে কী করবে? কনস্ট্রিকশন করে দেবে, বেসো কনস্ট্রিকশন করে দেবে। বেসো কনস্ট্রিকশন করার অর্থ হচ্ছে তোমার এইখানে অক্সিজেন, নিউট্রিশন, এই সাপ্লাইগুলো কমে গেল। এই সাপ্লাই যখন কমে যাচ্ছে তখন অক্সিজেনের অভাবে এখানে ইসকেমিক ইনজুরি হতে পারে বা এখানে পার্মানেন্ট কোনো ডিফর্মিটি করতে পারে। তো যেহেতু এখানে পার্মানেন্ট কোনো ডিফর্মিটি করার চান্স আছে, এই জন্য আমরা কখনোই সার্কামসিশন অথবা কর্নিয়ার ক্ষেত্রে দেই না। তো এখানে ভাইবা কোয়েশনটা আসলে কীরকম হবে? ভাইবাতে তোমাকে কোয়েশন করবে যে অ্যাড্রেনালিন এবং হচ্ছে লোকাল অ্যানেস্থেটিকের যে কম্বিনেশন, এইটা আমরা কোথায় ইউজ করতে পারি না? তুমি বলবা যে ম্যাম আমরা সার্কামসিশন এবং কর্নিয়ার কোনো অপারেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি না। কারণ কি ম্যাম? এটার কারণ হচ্ছে এখানে হচ্ছে ফাংশনালি ইন আর্টারি থাকে। সো আমরা যদি এইটা দেই তাহলে দেখা যায় যেহেতু কোল্যাটারাল সার্কুলেশন নেই, এই জন্য পার্মানেন্ট কোনো ডিফর্মিটি করতে পারে, এই জন্য আমরা এই জায়গাতে এটা দিতে পারি না। আশা করি বুঝতে পারছো, এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আসো যে ইন্ডিকেশন কি। ইন্ডিকেশন দেখো লেখা আছে যে আমরা এটা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট হিসাবে ইউজ করি, এই জিনিসটা তো বুঝছোই। এবং অ্যান্টি অ্যারেথমিক এজেন্ট বা অ্যান্টি কনভালসেন্ট এজেন্ট হিসাবেও আমরা ইউজ করতে পারি। এখন কোয়েশনটা হচ্ছে কী জন্য অ্যান্টি অ্যারেথমিক এজেন্ট? দ্যাটস মিন হার্টের রিদমটা আসলে ভালো নয়। ঠিক আছে, রিদমটা হচ্ছে অ্যাবনর্মাল। এখন রিদম অ্যাবনর্মাল হওয়ার কারণ কি? কারণ তোমার যে হার্ট মাসেলগুলো আছে, এই হার্ট মাসেলগুলো ভালোভাবে কন্ট্রাকশন করতেছে না। সে হয়তো বেশি কন্ট্রাকশন করতেছে অথবা কম কন্ট্রাকশন করতেছে, এই জন্য দেখা যায় যে এই রিদমটা ভালো নেই, অ্যারিথমিয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি এই লোকাল অ্যানেস্থেটিক এজেন্টটা দেই, লোকাল অ্যানেস্থেটিক, ঠিক আছে, ফলে কি হবে? সে গিয়ে এই কার্ডিয়াক মাসেলের যে সোডিয়াম চ্যানেল আছে এইটাকে ব্লক করে দেবে। তাহলে এইটাকে যদি ব্লক করে দেয়, দ্যাটস মিন আমি কি বলতে পারি, এখন মাসেলের ভেতরে সোডিয়াম আর এন্ট্রি করবে না। সোডিয়াম যদি এন্ট্রি না করে ফলে আমার কী হবে? যে মাসেলটা ডিপোলারাইজেশন হচ্ছে না, তো মাসেল যদি ডিপোলারাইজেশন না হয়, দ্যাটস মিন আমি কি বলতে পারি, যদি আগে হার্টবিটটা বেশি থাকতো আমার এখন হার্টবিটটা একটুখানি কমে আসবে। এইভাবে আমরা যদি অ্যারিথমিকের একটা পেশেন্ট আসে, যেহেতু সে হার্টবিট অর্থাৎ কার্ডিয়াক মাসেলের রিপোলারাইজেশন করার মাধ্যমে হার্টবিটের একটা ওঠানামা করাইতে পারতেছে, হার্টবিটটাকে কন্ট্রোল করতে পারতেছে, এই জন্য আমরা অ্যান্টি অ্যারিথমিক এজেন্ট হিসাবে এইটা ইউজ করি। ঠিক আছে, আর যেটা আছে আমার অ্যান্টি কনভালশন আসলে হয় কেন? কনভালশন হয় হচ্ছে আমাদের ব্রেইনের যদি অ্যাবনর্মাল ডিসচার্জ, ঠিক আছে, এক্ষেত্রে হলো গিয়ে কনভালশন হয়। তো এই পেশেন্টকে যদি ভালো করতে হয় তাহলে আমাদের কী করতে হবে? এই ডিসচার্জটা কমাতে হবে। ঠিক আছে, আর আমরা এই ডিসচার্জটা কীভাবে কমাতে পারি? আমরা যদি ব্রেইনকে কোনোভাবে ইনহিবিশন করে দিই, কারণ অ্যাবনর্মাল ডিসচার্জ হচ্ছে মানে কি, ওইটা কিন্তু এখন এক্সাইটেড, আমরা যদি ইনহিবিশন করে দিতে পারি তাহলেই কিন্তু আমার এই কনভালশনটা ভালো হচ্ছে। ঠিক আছে, তো এই যে আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্টগুলো দেই, মনে করো তুমি লোকাল অ্যানেস্থেটিক এজেন্টটা অ্যাডমিনিস্ট্রেশন করলা, ও কী করলো? ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে অবশ্যই ক্রস করার পরে ও ব্রেইনে গিয়া ব্রেইনের যে নার্ভগুলো আছে ওইখানে সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দিবে। তো ওইখানে যদি সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয় ফলে কি আমি বলতে পারি যে ওইখানে সোডিয়াম চ্যানেল ব্লক করার জন্য সোডিয়াম এখন কেন্টি করতেছে না, আলটিমেটলি কি আমার ব্রেইনটা ডিপোলারাইজেশন হচ্ছে না। তো ডিপোলারাইজেশন যদি না হয়, দ্যাটস মিন এখন কিন্তু ডিসচার্জটা খুব একটা বেশি হচ্ছে না। আগে যেরকম অ্যাবনর্মাল হইতেছিল এখন কিন্তু আর অ্যাবনর্মাল খুব একটা বেশি হইতেছে না। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের ব্রেইন এখন ইনহিবিটেড, এই জন্যই অ্যান্টি কনভালশন ইফেক্টটা পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারছো যে ইন্ডিকেশন এরকম হওয়ার কারণ কি। এরপরে আমাদের সর্বশেষ স্লাইড, যে এটা অ্যাডভার্স ইফেক্ট কি। তো এইখানে দেখো যে কিছু অ্যাডভার্স ইফেক্টের কথা বলা আছে, লাইক হচ্ছে সিএনএসের ক্ষেত্রে এটা সিডেশন, কনফিউশন, ডিজিনেস। তো এই অ্যাডভার্স ইফেক্টগুলো কিন্তু তোমার হচ্ছে ইনহিবিটরি সাধারণত। ঠিক আছে, দু একটা ব্যতিক্রম হতে পারে, বাট নর্মালি কিন্তু এইগুলো ইনহিবিটরি। কারণ কি? কারণ
তুমি যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টটা দিলা এটা কিন্তু বোধ ছিল, ওয়াটার সোলাবলও ছিল আবার লিপিড সোলাবলও ছিল। যেহেতু লিপিড সোলাবল কম্পোনেন্ট থাকে সুতরাং অবশ্যই সে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারবে, ক্রস করে সে সিএনএসে চলে যাবে, সিএনএসে গিয়ে সোডিয়াম চ্যানেলকে ব্লক করবে, আলটিমেটলি কি সিএনএসকে ইনহিবিশন করবে। এই জন্যই সিরেশন, কনফিউশন, ডিজিনেস, ঠিক আছে, এই ইফেক্টগুলো পাওয়া যায়। কখনো কখনো রেস্টলেসনেস, ট্রেমর বা কনভালশনও পাওয়া যায়, খুব একটা বেশি না, ঠিক আছে। এরপরে দেখো সিবিএসের ক্ষেত্রে এটা হাইপোটেনশন, অ্যারিথমিয়া অথবা ব্রেডিকার্ডিয়া করতে পারে। হাইপোটেনশন কেন করে তুমি অলরেডি দেখে আসো যে সে ব্লাড ভেসেলের যে সোডিয়াম চ্যানেল ছিল এটা কী করেছিল, ব্লক করে দিয়েছিল, ফলে কী হয়েছিল, ভেসো ডাইলেশন হয়েছিল, ভেসো ডাইলেশন। আর ভেসো ডাইলেশন যদি হয় তাহলে তুমি বলো ব্লাড প্রেশার কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে, এটাই তো বলা আছে যে এটা হাইপোটেনশন করতে পারে এবং এইটা অ্যারিথমিয়াও করতে পারে, ঠিক আছে। লাইক মনে করো আমরা একটু আগে বললাম যে আমরা অ্যান্টি অ্যারিথমিক হিসাবে আমরা এটাকে ইউজ করি, ঠিক আছে। কারণ কি, কারণ সে হার্ট মাসেলের যে তোমার হচ্ছে সোডিয়াম চ্যানেল আছে এইটাকে ব্লক করে দেয়। এখন ব্লক করে যদি এক্সেসিভ ব্লক করে দেয়, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আবার তোমার এক্সেসিভ হওয়ার জন্য এক্সেসিভ হার্ট রেটটা কমে আবার ওইটা উল্টা অ্যারিথমিয়াও করতে পারে, ঠিক আছে, অর্থাৎ এটা অ্যারিথমিয়াও করতে পারে, ঠিক আছে। এবং এটা কখনো কখনো ব্রেডিকার্ডিয়া করতে পারে। কারণ কি, কারণ যেহেতু সে হার্ট মাসেলের সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দিতেছে, মানে হার্ট মাসেল এখন আর কন্ট্যাক্ট করবে না, এই জন্য ব্রেডিকার্ডিয়া, ঠিক আছে। এবং আমরা বললাম যে এটা কিন্তু অ্যালার্জিক রিয়াকশন করে। মোস্ট কমনলি কোনটা, যে অ্যাস্টার গ্রুপের যেগুলো রয়েছে। কারণ কি, কারণ অ্যাস্টার গ্রুপটা মেটাবলিজম হওয়ার পরে যে কম্পোনেন্টটা তৈরি করে এটা হচ্ছে পাবা লাইক কম্পোনেন্ট, পাবা ডেরিভেটিভের মতো, ঠিক আছে, এই জন্য এটা অ্যাস্টার গ্রুপ বেশি করে। এবং কখনো কখনো এটা হেডেক করতে পারে, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল লাগছে। থ্যাংক ইউ সবাইকে।